বেশিরভাগ জেলায় তীব্র তাপপ্রবাহ, বছরের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি, আরও কয়েকদিন ভোগান্তির পূর্বাভাস। রাজশাহী অঞ্চলে প্রতি বছর পানির স্তর নামছে ১ ফুট পর্যন্ত। নদীর পানিকে কাজে লাগিয়ে চাপ কমানোর উদ্যোগ। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে চলছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। যোগ দিয়েছেন ১১ জেলার প্রায় ৫ লাখ তরুণ। মুন্সিগঞ্জে লঞ্চে নারীদের মারধরের ঘটনায় অভিযুক্তকে থানায় জিজ্ঞাসাবাদ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। হিমাগারে স্থান না পেয়ে আলু নিয়ে বিপাকে কুমিল্লার চাষি। মজুতদারের কারসাজিতে পথে ঘাটে নষ্ট হচ্ছে কষ্টের ফসল। স্বাগত সমগ্র বাংলাদেশে, সঙ্গে আছি সঞ্চারী মতিতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। রাজশাহী, চুয়াডাঙ্গা সহ দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও কয়েকদিন বাড়ার শঙ্কা আবহাওয়া অফিসের। এরপরই নামতে পারে বৃষ্টি। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন পথচারীরা ও প্রাণীকুল। ভ্যাপসা গরমের সাথে তীব্র রোদে কষ্টকর হয়ে পড়েছে জনজীবন। চলতি মৌসুমে কয়েকদিন বৃষ্টি হলেও গরমের অনুভূতি থামছেই না। শুক্রবার থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যাচ্ছেন না। কাজ করতে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবীরা। মানুষ চলছে খুব কষ্টের ভিতরে, অতিরিক্ত গরম, টিকা কষ্ট, মানুষ কাজকাম করতে পারছে না, কোনো জায়গায় কিছুই করতে পারছে না। এরকম ভ্যাপসা গরমে জনজীবন ব্যাহত হচ্ছে রাজশাহীতে। মেহেরপুরেও তপ্ত রোদের কারণে দুপুরের আগে সড়কে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। গরম বাতাসে জ্বলে যাওয়ার উপক্রম পুরো শরীর। রোদের তাপে টিকতে না পেরে বেলা ১২টার আগেই ফসলের মাঠ থেকে ফিরে আসছেন কৃষকরা। লেবাররা সবাই রোদের তাপে আপনার গাছতলা যাচ্ছে, বেলা 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করতে পারছে, এরপর আর কাজ করতে পারছে না। লোক পাওয়া যাচ্ছে না, এখন এই গরমে কেউ কাজ করতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে লোকজন। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে। এরপরে নিম্নচাপের পর দেখা দিতে পারে বৃষ্টি। বেলা 10টার পর থেকেই রোদের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং সেটি বেলা বাড়তে বাড়তে এবং আরও তীব্রতায় পরিণত হচ্ছে। কুয়াকাটা ও বেনাপোলের উপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এদিকে অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলে প্রতি বছর পানির স্তর নামছে প্রায় ১ ফুট পর্যন্ত। এ অবস্থায় মাটির নিচের পানির ওপর চাপ কমাতে পদ্মা ও মহানন্দা নদীর পানিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা। প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী মহানগরীর পাশাপাশি আশপাশের জেলাতেও কমবে ভূগর্ভস্থ পানির ব্যবহার। খরাপ্রবণ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে চাষাবাদ মূলত গভীর নলকূপের উপর নির্ভরশীল। আবাদ করতে গিয়ে বছর জুড়েই হাজার হাজার গভীর নলকূপ দিয়ে চলে সেচ কাজ। ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ায় এ অঞ্চলে প্রতি বছর নামছে পানির স্তর। এমন বাস্তবতায় কৃষি জমিতে নদীর পানি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। 60টা টিউবওয়েলের সমান পানি এই নদী থেকে তুলে ওই দুধাই খালে ফেলবো, 18 কিলোমিটার দূরে যেটা পদ্মা থেকে। ওইখান থেকে প্রায় 100 কিলোমিটার পবা, গোদাগাড়ি, তানোর, এই 3টে উপজেলাতে এই খাড়ের ভিতরে, দুধাই খালের ভিতরে এরিয়া পড়বে। রাজশাহী নগরীতে যে পানি সরবরাহ দেওয়া হয় তাও আসে গভীর নলকূপ থেকে। এই ব্যবস্থাতে পরিবর্তন আনতে গোদাগাড়িতে পদ্মা নদীর পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু করেছে ওয়াসা। যখন প্রকল্পটি শেষ হবে তখন মহানগর পানির চাহিদা থাকবে 130 MLD। আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি হলো 200 MLD। কাজে আমাদের পুরোপুরি সারফেস ওয়াটার বেসড পানি সরবরাহ ব্যবস্থাটাই গড়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতির সার্বিক উন্নয়নে বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ন্ত্রণ জরুরি।
ড্রাইং পিরিয়ডে এই সময় থেকে আমরা এই কয়টা পাম্প চালাবো, এই কয়টা চালাবো না, একটা সুন্দর করে গ্রিড করে যে এই কাছাকাছি পাম্পগুলোর মধ্যে একটা চালাবো, মানে এটা সায়েন্টিফিক্যালি এটা করা সম্ভব। রাজশাহী অঞ্চলে গভীর নলকূপের অতি ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি জলাধার সংস্কার ও বৃষ্টির পানি সংরক্ষণেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এতে 11 জেলা থেকে প্রায় 5 লাখ তরুণ অংশ নিচ্ছে। বিকেল 3টা থেকে শুরু হয় সমাবেশ। এর আগে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মী ও সমর্থকরা। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও আছেন। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সমাবেশের আয়োজন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচিকে সম্পৃক্ত করে আজকে তরুণদেরকে আমরা রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করতে চাই। আমাদের এই লক্ষ্য তরুণদের, যে তরুণরা একটা সুন্দর বাংলাদেশ গড়াবে, সুন্দর বাংলাদেশ গড়াবে, যেন আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। মুন্সিগঞ্জে লঞ্চে নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ওসি সাইফুল আলম। পুলিশ জানায়, কেরানীগঞ্জ থেকে কিছু যাত্রী এমভি ক্যাপ্টেন লঞ্চ ভাড়া করে চাঁদপুরের মোহনপুর ঘুরতে যায়। ফেরার পথে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করে। এ সময় স্থানীয়রা লঞ্চে অসামাজিক কাজের অভিযোগে এনে ভাঙচুর করে। এ সময় 2 অপ্রাপ্ত বয়স্ক নারীকে লঞ্চের সামনের অংশে উঠিয়ে মারধর করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভুক্তভোগী কেউ এখনো লিখিত কোনো অভিযোগ করেনি। নারীদের লাঞ্ছিত করার ঘটনায় যুবক নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় উত্তেজিত জনতা এবং লঞ্চের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই সময় কয়েকজন মেয়ে ছিল, এই মেয়েদেরকেও স্থানীয় কয়েকটা ছেলে এরা মারধর করে। তার মধ্যে একটা ভিডিওতে দেখা যায় যে একজন ছেলে, তার নাম জাহিদ, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি। এ ব্যাপারে সংরক্ষণ করতে না পারায় আলু নিয়ে বিপাকে কুমিল্লার চাষিরা। ঘরের মেঝেতে পড়ে থেকে নষ্ট হচ্ছে ফসল। 1.5 মাসেরও বেশি সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত দাম না পেয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকদের। অভিযোগ, মজুতদারদের জন্য স্থানীয় হিমাগারগুলোতে স্থান না পেয়ে লোকসান গুনতে হচ্ছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার উপজেলার বেশ কয়েক গ্রামে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে সংরক্ষণের জায়গার অভাবে ঘরের মেঝেতে বা পথে ঘাটে স্তূপ করে রাখা আলু পচে গলে নষ্ট হচ্ছে। জেলায় সরকারি হিমাগার আছে একটি, এছাড়া 30টির মতো বেসরকারি হিমাগার আছে। কৃষকদের অভিযোগ, মজুতদাররা বেশি লাভের আশায় স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ না করে দূর দূরান্ত থেকে আলু এনে হিমাগার ভর্তি করে। ফলে লোকসানে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। লাভ নাই হয় তুমি ফুজিটা তুলতাম, ফুজিটাও তো পারি না আমার তুলতাম। আলু ব্যাপারী কিনছে না, না কিনার উদ্দেশ্য একমাত্র এইটাই আমরা জানতে পারছি যে আপনার কোলেস্টোরে আলু নেয়া নাই, উত্তরবঙ্গের আলু কোলেস্টোর ফুল হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে চালের মতো আলুও টিসিবির মাধ্যমে সংরক্ষণের দাবি অনেকের। যদি কৃষকদের থেকে ন্যায্য মূল্যে একটা সরকারি রেট বা ন্যায্য মূল্যে যদি সরকার এই আলুগুলা সংরক্ষণ করতে পারে, তাইলে কৃষকরা বাঁচবে। সংরক্ষণ করে আপনি দেখেন টিসিবি আছে, আমরা টিসিবির মাধ্যমে আলুগুলা চালাইতে পারে সারা দেশে। দেশীয় পদ্ধতিতে 3 থেকে 4 মাস আলু সংরক্ষণ করা যায় উল্লেখ করে প্রয়োজনে কৃষি কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। স্থানীয় পদ্ধতিতে বা দেশীয় পদ্ধতিতে আলুটাকে সংরক্ষণ করুক, এতে করে মোটামুটি 3-4 মাস সংরক্ষণ করা যাবে। সেই সাথে আমরা জেলা সমন্বয় সভার মাধ্যমে প্রস্তাবনা রাখবো যাতে আমাদের কুমিল্লা জেলায় আরও কিছু কোল্ড স্টোরেজ তৈরি করা হয়।
চলতি মৌসুমে জেলায় 9,061 একর জমিতে আলু উৎপাদন হয়েছে 2,29,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে সকাল থেকে শাহবাগ ব্লকেড করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। গতরাতের কর্মসূচির ধারাবাহিকতায় নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে জমিয়তে ওলামা ইসলাম, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির ও এনসিপি। অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জামায়াত নেতা এটিএম আজাহারের মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। তারা দাবি করেন আগামী ঈদের আগেই এটিএম আজাহারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই ময়দান ছাড়তেছি না। আওয়ামী লীগ এই জন্য নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ হলো এই পৃথিবীর মধ্যে মানে বিশ্ব রেকর্ড স্থাপনকারী একটা গণহত্যাকারী দল। এই মে মাসের ভিতরে শাপলা চত্বরে কি পরিমাণ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, ঈদের আগে রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করতে হবে। কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে মাগুরা সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক চৌরঙ্গি মোড় ঘুরে আবার কলেজে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ব্লকেট কর্মসূচিতে অংশ নেন ছাত্র জনতা। শহরের ওয়্যারলেস মোড় থেকে ইলিশ চত্বর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধে দুর্ভোগে পড়েন পথচারীরা। একই দাবিতে লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল হয়। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। লক্ষ্মীপুরে 4 শিক্ষার্থী হত্যার মামলায় আওয়ামী লীগের 8 নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তারা সবাই জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পুলিশ জানায় গত বছরের 4 অগস্ট শহরের তমিজ মার্কেট এবং মাদাম ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় দায়ের করা 4টি মামলায় গ্রেপ্তার করা হয় 8 জনকে। এদিকে নাটোরের নলডাঙ্গার সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 2টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত। দেশটির মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেমা নায়েক এক আদেশে এই কারফিউ জারি করেন। কারফিউয়ের আদেশে বলা হয় প্রতিদিন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত তা বলবৎ থাকবে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার তামাবিল সীমান্তে উভয় দেশের সীমান্ত জরিপ চলাকালে বিএসএফকে বাধা দেয় স্থানীয় জনতা। বাধার কারণে সীমান্ত জরিপ বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে সেই ঘটনার জের ধরে সীমান্তে কারফিউ জারি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত 10টার দিকে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত জয় হাসান শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেল 4টার দিকে স্থানীয় সরকার মাঠে ফুটবল খেলছিলেন জয় সহ তার বন্ধুরা। এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক নামে এক যুবক রামদা হাতে নিয়ে তাদের বন্ধু জুনায়েদকে হুমকি দেয়। পরে জয় প্রতিবাদ করে। এর জেরেই মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে জয়কে আঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে পরিদর্শন করি এবং আমরা পরে একটা মামলা হয়েছে, মামলা করছি এবং আমাদের 3 নম্বর আসামি আবু বক্কর, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
আসলে মাছের ঘের থেকে ইউপি মেম্বারের ছোট ভাই রুবেল মণ্ডলের মরদেহ উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় বুধবার দুপুরে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় নিহত রুবেল মণ্ডলের মাছের ঘেরের থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর থেকে গ্রেপ্তার করা হয় আমজাদ মণ্ডল, তার সহযোগী জুয়েলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাছের ঘের সহ ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্বের জেরে রুবেলকে হত্যা করা হয়। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে মহাসমাবেশে কি অবস্থা, কি আয়োজন দেখতে পাচ্ছেন? আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ দেওয়ার কথা ছিল, কখন তিনি যোগ দেবেন? আনুষ্ঠানিকভাবে যে সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল 3টায়, সেটি 4টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। আমরা এখন দেখছি চট্টগ্রামের যে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে যে সমাবেশটি হচ্ছে, সেখানে পুরো মাঠে কানায় কানায় বিএনপির অঙ্গ সংগঠন এবং সমর্থকদের পুরোপুরি ঠাসায় এই মাঠ, এবং আনুমানিক এখানে যেটি ধারণা করছেন নেতাকর্মীরা 2 লাখেরও বেশি মানুষজনের জমায়েত হয়েছে এই সমাবেশে। এবং এখনো যেহেতু সময় রয়েছে, নেতাকর্মীরা মিছিল নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। শুধুমাত্র চট্টগ্রাম নগরী নয়, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ সাংগঠনিকভাবে বিএনপির যে 2টি ইউনিট রয়েছে, সেখান থেকে আসলে নেতাকর্মীরা দুপুর থেকে আমরা দেখেছি দলে দলে যোগ দিয়েছেন এই সমাবেশে। এখন পর্যন্ত আমরা দেখছি মঞ্চে কেন্দ্রীয় নেতারা, অর্থাৎ অঙ্গ সংগঠনের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। এখানকার আজকের এই মহাসমাবেশ, যেটি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব। এছাড়া আরেক বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া, তিনি ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হওয়ার কথা রয়েছে। যদিও এখানকার কিভাবে যুক্ত হবেন সেই ব্যবস্থা আমরা দেখিনি, অর্থাৎ হয়তোবা উনি অডিও মাধ্যমে এখানকার যারা নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তবে এখানকার আয়োজকরা যারা রয়েছেন, বিশেষ করে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ যুব দলের যারা নেতারা রয়েছেন কেন্দ্রীয়, তারা বলছেন মূলত 1 কোটি যে তরুণ ভোটার রয়েছে, সেই তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করতে এবং আগামী বাংলাদেশ রাষ্ট্র নির্মাণে তরুণদেরকে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং এই সমাবেশের মধ্যে দিয়ে বিএনপির যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, তিনি তার সেই 31 দফার বাস্তবায়ন আসলে তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন, তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আগামী যে নির্বাচন কেন্দ্রিক বিএনপির রাজনীতি এবং সেই রাজনীতিতে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা এবং তারুণ্যের জয়যাত্রা যেটি চলছে, এবং তারুণ্যের যে নীতি নির্ধারণী ভূমিকা, তারুণ্যের অধিকার নিশ্চিত করার জন্য এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাদের যে কর্মসূচি, সেটি আসলে ছড়িয়ে দেওয়ার জন্য এই মহাসমাবেশ। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ যারা বিএনপির রাজনীতিকে ভালোবাসেন, তারা সেই এই মহাসমাবেশে যোগ দিয়েছেন। এবং বলা হচ্ছে এই সমাবেশে গরম উপেক্ষা করে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে, জেলা উপজেলাগুলো থেকে শুরু করে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন এবং এখানকার উদ্যমী নেতাকর্মীরা সেই বক্তব্য শুনছেন, আমরা এখানে দেখছি এতটুকু। চট্টগ্রাম থেকে বিএনপির তারুণ্যের মহাসমাবেশের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। দেশের 32টি স্থানে এবছর পরিযায়ী পাখি এসেছে প্রায় 1.5 লাখ। তবে টাঙ্গুয়ার হাওরে আশঙ্কাজনক হারে পাখি কমেছে। সেখানে প্রতি বছর প্রায় 1.5 লাখের বেশি পাখি আসলেও এবছর এসেছে মাত্র 22,000। গবেষকরা বলছেন 3 দশকের মধ্যে সবচেয়ে কম পরিযায়ী পাখি এসেছে এবার। জলাভূমিতে অতিরিক্ত গোচারণ, হাঁস চাষ ও মাছ শিকারকে এর কারণ বলছেন গবেষকরা। দেশের সবচেয়ে বেশি পরিযায়ী পাখি সমাবেশ দেখা যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পিয়ং, লালমাথা ভূতিহাঁস, পাতিকুট পাখি, বৈকাল তিলি ও ফুলুরি হাঁসই বেশি আসে এখানে। এবছর টাঙ্গুয়ার হাওরে এসেছে 22,500 পরিযায়ী পাখি, অথচ আগের বছরও ছিল প্রায় 1.5 লাখ।
প্রতি বছর দেশের ৩২টি স্থানে পাখি গণনা হয়। এর মধ্যে রয়েছে হাকালুকি, পাইক্কারবিল, উপকূলীয় এলাকা, দমারচর, সোনাদিয়া, ভোলা ও সুন্দরবন। গবেষকেরা বলছেন, জলচর এই পাখির আশ্রয় ও খাবারের এলাকায় বেড়েছে নানামুখী সংকট। 1992 সালের পর থেকে এই বছর সবচেয়ে কম পাখি আমরা পেয়েছি। চায়না দুয়ারি জাল এবং অন্যান্য জালের ব্যবহার এত বেশি হয়েছে এবং হাওরে অনেক ফিশারম্যান ছিল। এই ধরনের একটা ডিস্টারবেন্স গোচারণ ভূমিটা হয়েছে টাঙ্গুয়ার হাওরে, এটাও অনেক বড় আমাদের ক্ষতির কারণ। জলাভূমি নির্ভর প্রাণী রক্ষায় রাজশাহীতে 2টি উপজেলায় 2টি বিল সংরক্ষিত ঘোষণা করেছে সরকার। গোদাগাড়ির বিলভালা এবং তানোরের বিলজুয়ানার জলাভূমি পরিযায়ী পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত। প্রতিটি জলাভূমি এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় আছে, যেগুলো প্রাকৃতিক জলাভূমি। এই জলাভূমিগুলোকে এখন সংরক্ষণের জন্য সরকারিভাবে তো পদক্ষেপ নিতেই হবে, পাশাপাশি স্থানীয় জনগণকেও সেখানে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে পাখি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। দেশে প্রায় 732 প্রজাতির পাখির দেখা মেলে, এর মধ্যে 320 প্রজাতির পরিযায়ী। প্রতি বছর শীত শুরুর আগে অক্টোবর থেকে খাবারের সন্ধান এবং বংশবৃদ্ধির জন্য হাজারো মাইল পাড়ি দিয়ে আসতে শুরু করে এই পরিযায়ী পাখি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের সালথায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রাঙ্গারদিয়া গ্রামের নান্নু মেম্বারের সমর্থক উজ্জ্বল মোল্লার সাথে জালাল মাতুব্বরের সমর্থক ফারুক মোল্লার আকিকার মাংস ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সকালে ফের সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের 25 বাড়িতে ভাঙচুর ও লুটপাটও হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। উজ্জ্বল এবং ফারুকের মধ্যে আকিকার মাংস নিয়ে বিরোধ ছিল এবং কালকে সন্ধ্যায় হালকা মারামারি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে অর্ধ সকাল 7 ঘটিকার সময় উভয় পক্ষ দেশের সংঘর্ষে লিপ্ত হয়। খাগড়াছড়িতে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। সকাল 7:30টায় দীঘিনালার মাইনি ভ্যালিতে বেলুন উড়িয়ে বর্ণাঢ্যমঙ্গল শোভাযাত্রা বের করে পার্বত্য ভিক্ষু সংঘ। শোভাযাত্রাটি শান্তিপুরের মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়। বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন বিহারে পুণ্যার্থীরা প্রদীপ প্রজ্বলন, বুদ্ধ পূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান করে। এ সময় বাংলাদেশ সহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। রাঙামাটিতেও ধর্মীয় শোভাযাত্রা করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাঙামাটি পৌরসভা মাঠ থেকে আনন্দ বিহার পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন প্রজ্ঞানন্দ মহাথেরো। বুদ্ধের অহিংসা বাণী সমগ্র বিশ্বে যদি ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের সমস্ত হানাহানি, মারামারি, বিশ্বে যে অশান্তি, অরাজকতা, এগুলা বিলুপ্ত হবে বা অনেকটা কমে যাবে। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার আয়োজনে কক্সবাজারে একটি উদ্যমপূর্ণ কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 8 থেকে 10 মে পর্যন্ত 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং পেশাজীবী, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন। ইভেন্টে পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলা, কোভিড পরবর্তী বিপণন কৌশল নিয়ে আলোচনা এবং সৃজনশীল কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। ইমার সভাপতি আনিসুর রহমান তারেক বলেন, এই অনুষ্ঠান শুধু পেশাদারিত্বই নয়, সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। ইভেন্টের সূচনা হয় 8 মে রাতে রাজারবাগ গ্রিন লাইন বাস ডিপো থেকে যাত্রার মাধ্যমে। মানুষের কল্যাণে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী। সকালে চট্টগ্রামের রাউজান ক্লাব পরিদর্শন ও সেলাই মেশিন এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন,
দেশের মানুষের মধ্যে যে বন্ধন রয়েছে তা যেন ধরে রাখতে হবে। ধর্মীয় কোনো বিভাজনের মাধ্যমে তা যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ক্লাব ও রাউজানের সার্বিক বিষয়ে অবহিত করেন। পরিদর্শনকালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। আবহাওয়া পরিবর্তনের কারণে দেরিতে পাকতে শুরু করেছে লিচু। সময়মতো বৃষ্টি না হওয়ায় এবছর লিচুর শাঁস ও স্বাদ কম। তবে অধিক লাভের আশায় অপরিপক্ক লিচু বিক্রি হচ্ছে মেহেরপুরের বাজারে। খেতে টক হলেও চাহিদা বেশি থাকায় বাজারে দামও বেশ চড়া। কৃষি বিভাগ বলছে, লিচুর প্রকৃত স্বাদ পেতে হলে ক্রেতাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মৌসুমের আগেই মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে লিচু। চাহিদা ও অধিক লাভের আশায় অপরিপক্ক লিচু বিক্রি শুরু করেছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। বাজারে 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে 80টি। কৃষকরা বলছেন, বৈরী আবহাওয়া ও পাখির কারণে ফল নষ্ট হওয়ার শঙ্কায় পাকার আগেই গাছ থেকে লিচু পাড়তে বাধ্য হচ্ছেন তারা। বাজারে নতুন ফল পেয়ে ক্রেতারা লুফে নিচ্ছেন। লিচু কিনতে এসেছি, লিচুর বাজার এখনো পরিপক্ক লিচু না, তবুও এই লিচুর দাম অনেক বেশি। এখন নতুন উঠছে, তো যেহেতু নতুন উঠছে একটু বাজারে এগুলো দামটা একটু বেশি। আবহাওয়া ভালো না, বৃষ্টি নাই, মাগে এজন্য লিচু নষ্ট হয়ে যাচ্ছে, স্পট পড়ছে, এজন্য আমরা বেচতে বাধ্য। কৃষি বিভাগ বলছে, লিচুর প্রকৃত স্বাদ পেতে ক্রেতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় অপরিপক্ক লিচু বাজারজাত করছেন। বাগান মালিক অপরিপক্ক লিচু বেশি দামের আশায় বাজারজাত করছেন। লিচুর গাছ আছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যেন আর কয়েকটা দিন দেরি করে তারা যখন পরিপক্ক হবে তখন লিচুটা ভেঙে বাজারজাত করেন, তাতে ক্রেতারাও লাভবান হবেন এবং যারা বিক্রেতা তারাও লাভবান হবেন। মেহেরপুরে প্রায় 725 হেক্টর জমিতে মুজাফফর, মুম্বাই ও চায়না 3 জাতের লিচুর বাগান রয়েছে। চলতি মৌসুমে 3000 মেট্রিক টন উৎপাদন হতে পারে বলে আশা কৃষি বিভাগ ও বাগান মালিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন। ভোরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা মেরিন ড্রাইভের রেজু খালে 750 মিটার সাঁতারে অংশ নেন। এরপর 20 কিলোমিটার সাইক্লিং শেষ করে 5 কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে শেষ হয় ট্রায়াথলন। 2 ক্যাটাগরিতে চলা ট্রায়াথলনে পুরুষ ক্যাটাগরিতে সেরা বিজয়ী হন বাংলাদেশের আয়রনম্যান খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। নারী ক্যাটাগরিতে সেরা বিজয়ী রংপুর থেকে আসা ফেরদৌসী আক্তার মারিয়া। প্রতিযোগিতায় 2টি ক্যাটাগরিতে 2 জন নারী এবং 196 জন পুরুষ অংশ নেন। আর এই ছিল আজকের মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।